রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের আগে আমাদের একটি টেকসই নির্বাচনী ব্যবস্থা লাগবে, এবং টেকসই নির্বাচনী ব্যবস্থায় একটা গণতান্ত্রিক দেশের আপনার রাষ্ট্র কাঠামোকে অনেকটাই পরিবর্তন করতে পারে। তো সেই জায়গাটাতে আপনারা কতখানি জোর দিচ্ছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? সেই সঙ্গে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সরকার এখন পর্যন্ত যতগুলো উদ্যোগ নিয়েছে সেগুলো আপনি কিভাবে মূল্যায়ন করছেন, এবং তাদের কাছে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য আপনারা কোনো দাবি জানিয়েছেন কিনা? প্রথমত হচ্ছে যে ধরেন এখন সবার একটা কিন্তু আওয়াজ উঠছে যে আমাদের রাষ্ট্র পুনর্গঠন দরকার, কেউ বলছে সংস্কার দরকার। তো পুনর্গঠন কিংবা সংস্কার যাই বলেন সেটা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে এখন এই গভর্নমেন্ট কিন্তু আবার কেউ কেউ বলছে যে এটা একটা বিপ্লবী সরকার, কেউ কেউ বলছে অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সরকার, আবার কেউ কেউ বলছে অন্তর্বর্তীকালীন সরকার। সো তাহলে আপনার আগে জাতীয় একটা ঐক্য এবং সংহতির মাধ্যমে, ইউনিটির মাধ্যমে আমাদেরকে একটা ন্যারেটিভ স্টাবলিশ করতে হবে এবং একটা জায়গায় একমত হতে হবে যে এটাকে আমরা কোন সরকার বলবো। আমরা বিপ্লবী সরকার বলবো, নাকি আমরা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সরকার বলবো, নাকি অন্তর্বর্তীকালীন সরকার বলবো। যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকার বলেন তাহলে কিন্তু আপনাকে কিছু কনস্টিটিউশনাল বাইন্ডিংস এর মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে। আর এই সরকার কিন্তু প্রেসিডেন্টের কাছে ওথ নিয়ে এবং আপনার কনস্টিটিউশনালি আদালতের মত নিয়ে কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়ে গেছে। কাজে এখন আবার ধরেন আমাদের বিভিন্ন আলোচক যারা অনেকেই বলছেন যে সংবিধান বাদ দিয়ে প্রেসিডেন্টকেও সরে যেতে হবে, বিকজ উনিও এই রেজিমের বেনিফিশিয়ারি ছিল। সো এখন আমরা যেটা বলছি, রাষ্ট্র পরিচালনায় এক এক সময় এক এক কথা কিংবা আবেগের চেয়ে এখানে উইজডমকে প্রাধান্য দিতে হবে। সুতরাং আমরা যে সিদ্ধান্ত নেই না কেন সেটা বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রের বিভিন্ন রীতিনীতি, আইন, নিয়মনীতির আলোকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো সেই জায়গা থেকে এখন বৃহৎ রাজনৈতিক দলগুলো চাচ্ছে, বিশেষ করে মেজর পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আসার মতো, যে 3 মাস পর ইলেকশন দিলে যারা ক্ষমতায় চলে আসবে ধারণা করা যাচ্ছে, কিংবা তারা মনে করে, তারা অনেকে চাচ্ছে যে শর্ট টাইমের মধ্যে একটা ইলেকশন হয়ে যাক, 3 থেকে 6 মাসের মধ্যে, তাহলে আমরা ক্ষমতায় আসবো, ইলেক্টেড গভর্নমেন্ট সবকিছু করবে। আবার বিএনপির মতো একটা বড় পার্টি, তাদের এই যে আমরা 42টা দল যারা একসাথে আন্দোলন করেছিলাম, তারা আপনার নির্বাচনের আগে বলছিল যে আমরা নির্বাচনে ক্ষমতা আসলে জাতীয় সরকার গঠন করব আন্দোলনকারী সকল দলকে নিয়ে। তো সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের মতামত আছে যে ইন্টারিম গভর্নমেন্ট কতদিন থাকবে, ইন্টারিম গভর্নমেন্টের কাজের পরিধিটা কি হবে। তো আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ নেওয়া দরকার, বিশেষ করে বর্তমান আপনার সময় বা বর্তমান সমস্যাকে চিহ্নিত করে। যেমন ধরেন আমরা বলছি যে আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান, একটা রাষ্ট্র টিকে থাকে যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে, ধরেন এক নম্বর বিচার বিভাগ, তারপর নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, একটা স্বাধীন গণমাধ্যম, এই সমস্ত একটা প্রতিষ্ঠান শেখ হাসিনা 15 বছরে ঠিক রাখে নাই, সব ভেঙে তছনছ করে এক ব্যক্তি কেন্দ্রিক একটা স্টেট তৈরি করেছে। সেই জায়গা থেকে যদি আমরা একটা স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত না করতে পারি, তাহলে কিন্তু আপনার মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে, যেই ন্যায় বিচার এবং ন্যায্যতার জন্য মানুষ এত জীবন দিল। সেই ক্ষেত্রে আমরা বলছি আমাদের উচ্চ আদালতের বিচারক নিয়োগের কোনো নীতিমালা নাই। আওয়ামী লীগ আইসা তাদের লোককে অ্যাপয়েন্টেড করে, অন্য কোনো দল আইসা তাদের লোককে অ্যাপয়েন্টেড করে। সেজন্য আমরা বলছি সুনির্দিষ্টভাবে এই উচ্চ আদালতের বিচারক নিয়োগে একটা নীতিমালা, এবং আদালতকে, বিচার বিভাগকে এই আইন মন্ত্রণালয় থেকে একেবারে পৃথক করে দিতে হবে। নিম্ন আদালতের এই আপনার বিচার বিভাগের বিচারকদের বদলি, পদোন্নতি, এটা উচ্চ আদালত কন্ট্রোল করবে। তাহলে বিচার বিভাগ কারো উপরে ডিপেন্ডেন্ট হবে না, স্বাধীনভাবে কাজ করতে পারবে। এবার আসেন যে আমাদের যেই গণতান্ত্রিক অধিকার ভোট এবং নির্বাচন, যার জন্য বিশেষ করে আমরা পাকিস্তানের সেই 70-এর নির্বাচনে বলা চলে জয়লাভের পরে যখন ক্ষমতায় বসতে দিল না এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ হলো, সেই ভোটটা কিন্তু আমরা 53 বছরে কিংবা সেই নির্বাচন ব্যবস্থাটাকে আমরা একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারিনি। তো আমরা বলছি যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য এবং একটা নির্বাচন কমিশনকে পাকিস্তান কিংবা ইন্ডিয়ার মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য একটা নতুন আইন প্রয়োজন, এবং নির্বাচন কমিশনের আলাদা ক্যাডার সহ নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেটার কিছু প্রক্রিয়া আমাদের নিশ্চিত করা দরকার। সেইটা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে। কিছু বিষয় আছে যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা আপনার বিভিন্ন গোষ্ঠী তাদেরকে আনস্টেবল করতে পারে, কিংবা বিভিন্ন ধরনের গিভ অ্যান্ড টেক বলেন বা সুবিধাভোগীদেরকে সাপোর্টে রাখা, এই সমস্ত কারণে নিতে পারে না। যেমন ধরেন এই সরকার বলছে সরকারি সমস্ত কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে। এইটা আমি মনে করি এইরকম এই ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে, কারণ রাজনৈতিক সরকার মনে করবে এইটা করতে গিয়ে যদি আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমর্থন হারাই, কারণ বর্তমান কাঠামোতে
80% সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতিগ্রস্ত, এটা ওপেন সত্য। শুধু আপনার এই সরকারি কর্মকর্তা কর্মচারী না, রাজনীতিবিদদের ক্ষেত্রেও, যেটা গাফফার চৌধুরী আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী ছিলেন, তিনি বলেছিলেন যে এই সংসদকে, যে এই সংসদের 80% এমপি মন্ত্রী কালোবাজারি, চোরাকারবারি, পাচারের সাথে জড়িত। এমনকি সেটা এই সরকারের আপনার বেনিফিশিয়ারি সুবিধাভোগী ছিলেন দিলীপ বড়ুয়া, তিনিও এটা বলেছেন। তো আমিও মনে করি সরকারি কর্মকর্তা কর্মচারীরা 80% করাপশনে এবং এই অনিয়মের মধ্যে ইনভলভ হয়ে গেছেন। কাজেই রাতারাতি এটা ক্লিন করা সম্ভব না। তবে এই যে ইনিশিয়েটিভগুলো, যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যেক বছর যে মিনিস্ট্রিতে চাকরি করবে, যে সংস্থার অধীনে, সেখানে ওয়েবসাইটে দেওয়া থাকবে। তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আঙ্গুল ফুলে কারা কলা গাছ হচ্ছে। শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের না, একইভাবে এই যে জনপ্রতিনিধি যারা, তাদেরও এই প্রতি বছর সম্পদের তথ্য বিবরণী আপনার ওয়েবসাইটে আপডেট থাকবে। এইগুলো যদি করা যায় তাহলে কিন্তু দুর্নীতির সুযোগ কমে যাচ্ছে, এবং এই প্রপোর্শনাল ইলেকশন সিস্টেম চালু করা গেলে কালো টাকার প্রভাব রাজনীতি থাকতেছে না। এই ধরনের কিছু রিফর্ম যেটা কিন্তু এই নির্বাচন কমিশন করতে পারে, এবং এটা করতে হয়তো তাদের যতটুকু সময় লাগে আমার ধারণা এটা চাইলে 5-6 মাসের মধ্যে করা সম্ভব। এইটা করে যত দ্রুত সম্ভব তাদেরকে একটা নির্বাচিত গভর্নমেন্টের কাছে, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ এইভাবে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট আপনার যত জনপ্রিয় হোক, যত ভালো ব্যক্তিদের দ্বারা হোক, ব্যবসায়ীরা কিন্তু এই ধরনের অনির্বাচিত গভর্নমেন্টের সাথে কাজ করতে ঝুঁকি ফিল করে। বিশেষ করে আমাদের ফরেন ইনভেস্টররা বাংলাদেশের মতো কান্ট্রিতে কাজ করে, তাদের তো অনেক অভিজ্ঞতা আছে। কাজেই তারা মনে করে এই সরকারের সাথে আমরা একটা চুক্তি করলাম, আমরা একটা কাজ করলাম, পরবর্তী সরকার সেটা বন্ধ করে দিল, কিংবা এটার একটা দুর্বলতা খুঁজে বের করলো। সেই ক্ষেত্রে এখনকার যে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি, আমাদের ধরেন বড় বড় কোম্পানিগুলো, তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারের সুবিধাভোগী ছিল, সরকারের সাথে জড়িত ছিল। এখন এই সমস্ত কোম্পানির মালিক অনেকে দেশ থেকে চলে গেছেন, অনেকে টাকা পয়সা দেশ থেকে পাচার করে নিয়ে গেছেন। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে, কর্মহীন হয়ে যাচ্ছে। এইটা বেকারত্ব বাড়াবে, অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে। একই সাথে আমাদের যে আমরা যে একটা আমদানি নির্ভর দেশ, আমাদের পেঁয়াজটা পর্যন্ত বাইরে থেকে আনতে হয়, কাঁচামরিচটাও অনেক ক্ষেত্রে আনতে হয়। তো কাজে এইরকম একটা আমদানি নির্ভর দেশে যদি আপনার ফরেন কারেন্সি না থাকে, তাহলে তো জিনিসপত্রের দাম বাড়বে, ইনফ্লেশন তৈরি হবে, যেটা এখন হচ্ছে। সেই ক্ষেত্রে এই গভর্নমেন্ট বেশি দিন থাকলে কিন্তু এর ফলে জনগণের ক্ষোভ তৈরি হবে, গভর্নমেন্ট আনপপুলার হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তি, যিনি সারা ওয়ার্ল্ডে খুবই সম্মানিত, এবং আমরা সমস্ত রাজনৈতিক দল যেভাবে তাদেরকে সমর্থন দিয়েছি, তিনি এই ধরনের পরিস্থিতি আজ করতে পারলে তিনি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেবেন। সেক্ষেত্রে আমার মনে হয় এইটার পূর্বে তারা যেটা করতে পারে, আমার ধারণা এই সরকারের আসলে যেই কাজগুলো করা দরকার, তাতে সরকারের জন্য আপনার অন্তত 1 বছর সময় তাদের প্রয়োজন হবে। এখন সেটা শুধুমাত্র এই সেটআপ দিয়ে সেটা সরকার আপনার ফাংশন করা কিংবা এগিয়ে যাওয়াটা সম্ভব না। এই জন্য আমাদের একটা প্রস্তাবনা ছিল, বা আমাদের একটা দাবি ছিল, এটাকে জাতীয় সরকার করা যেতে পারে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদেরকে নিয়ে 21 যে সংখ্যাটা আছে সেটাকে আরো বাড়িয়ে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া যেতে পারে। তাহলে কি হচ্ছে, রাজনৈতিক দল, বিশেষ করে এই সরকারের তো সাপোর্ট বা বেসটা অপোজিশন পার্টি, যারা এই যে মুভমেন্ট করেছে, পাশাপাশি ছাত্ররা, এই ছাত্রদেরকে কিন্তু সব ধরনের সহযোগিতা রাজনৈতিক দলগুলোই করেছে, ম্যান পাওয়ার থেকে শুরু করে সাংগঠনিক বিভিন্ন কাঠামোতে। কাজে ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দলের একটা প্রতিনিধিত্ব থাকলে সরকারটা টেকসই হবে, সরকারের ভিত্তিটা শক্ত থাকবে। না হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হবে, আচ্ছা এই সরকার আবার কোনো কিংস পার্টি তৈরি করে কিনা, যে তাদেরকে ক্ষমতা আনার জন্য। বিকজ ছাত্ররা, আন্দোলনকারী ছাত্ররা যেহেতু একটা দল করার ঘোষণা দিয়েছে, রয়টার্স সেটা নিউজ হয়েছে, কাজেই মেইন স্ট্রিম পার্টিগুলোর মধ্যে কিন্তু একটা কনসার্ন তৈরি হচ্ছে। তাহলে ছাত্রদের বেশ কয়েকজন প্রতিনিধি সরকারে গিয়েছে, কাজেই তারা সরকারি সুবিধা ভোগ করে তারা একটা পার্টি করে আবার বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে, -2 ফর্মুলা বা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে কিনা, সরকারের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোরও এরকম একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে।